বন্ধুরা কেমন হবে যদি আপনি আপনার নৌকা নিয়ে সমুদ্রে যান এবং হঠাৎ করে সমুদ্রের জল গায়েব হয়ে যায় আর আপনি দেখতে পান সমুদ্রের শূন্য জনশূন্য ভূমি। এই দৃশ্য আপনাকে কতটা ভয় দেখাতে পারে। আর সমুদ্রে যে জলটা গায়েব হয়ে গেল সেটা কোথায় গেল, সেই জল কি আবার কোনদিন ফিরে আসবে? এইসব প্রশ্নের উত্তর জানতে চলুন এই গল্পটি শোনা যাক। এই বছরে একটি সাইফাই অ্যাডভেঞ্চার চলচ্চিত্র যার নাম সারভাইভ। তো গল্পের শুরুটা হয় একটি পরিবারকে দিয়ে যারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করতে ক্যারিবিয়ান সাগরে এসেছে। সবকিছু একদম স্বাভাবিক ছিল। বেনের মা জুলিয়ান সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেয় আর বেন ও তার বাবা টম মাছ ধরতে ব্যস্ত থাকে। কিন্তু হঠাৎ করে জুলিয়ানের মনে হলো যেন কোনো বড় কিছু একটা তার আশেপাশে ঘটছে। তিনি যখন দেখলেন তখন সবকিছু স্বাভাবিক ছিল, তবে হঠাৎ করে কেউ তাকে জলের নিচে টেনে নিয়ে যায় আর একই সাথে তাদের নৌকোর যন্ত্রগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করে। বেন আর টম এই বিষয়ে তেমন মনোযোগ দিতে পারছিল না, কারণ তারা মাছ ধরতে ব্যস্ত ছিল। এইদিকে ডুবতে থাকা জুলিয়ান নিজেকে বাঁচানোর পাশাপাশি টমকে অনেক ডাকতে থাকে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। সেই মুহূর্তে জুলিয়ান অনুভব করে যে সমুদ্রের জল পেছনের দিকে সরে যাচ্ছে এবং সে নিজেও। এবার টম এই ব্যাপারটা লক্ষ্য করে এবং জুলিয়ানকে দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। বেন দ্রুত নৌকা ইঞ্জিন চালিয়ে তাদের কাছে নিয়ে যায়। টম জুলিয়ানকে ডুবে যাওয়া হাত থেকে বাঁচায় আর এরপর বেন ও কেসি তাদের দুজনকে নৌকায় তুলে নেয়। এইভাবে জুলিয়ানের জীবন রক্ষা পায়। নৌকায় ফেরার পর টম তার মেয়ে কেসির উপর রাগ করে। সে বলে, তোমার মনোযোগ কোথায় ছিল? তুমি জানো না যে কেউ সাঁতার কাটতে গেলে একজনকে তার উপর নজর রাখতে হবে? কেন তুমি এই নিয়মটা ভাঙলে? যদি তোমার মায়ের কিছু হয়ে যেত তাহলে কি হতো? কেসিও এই ব্যাপারে অনুতপ্ত ছিল, কিন্তু তার সরি বলার পর সবাই আবার এগিয়ে যায়। এরপর তারা বেনের জন্মদিন উদযাপন করে। সেই সময় কেসির বয়ফ্রেন্ডের ফোন আসে এবং কেসি লক্ষ্য করে যে তার বয়ফ্রেন্ডের পেছনের শহরে একটা বড় ঝড় আসতে চলেছে। এটা দেখে কেসি চিন্তিত হয়ে পড়ে, কারণ এই মুহূর্তে তারা কোনো নিরাপদ জায়গায় ছিল না। সে তার বাবা মাকে এই কথাটা জানালে তারা নৌকার নিরাপত্তা পরীক্ষা করতে শুরু করে। পরীক্ষা করার সময় তারা দেখে যে অনেক তিমি এবং হাঙর তাদের নৌকার আশেপাশে ঘোরাফেরা করছে। টম জানতো যে তিমি বা হাঙর এরকম ঝড়ের আগেই এমন আচরণ করে। তারা আসন্ন ঝড়ের পূর্বাভাস পেয়ে গেছিল, কিন্তু তার আগে তাদের এই হাঙরগুলোকে সামলাতে হবে। কিন্তু ঠিক তখনই তাদের নৌকায় একটা প্রচণ্ড ধাক্কা খায়। সেটা পরীক্ষা করার জন্য টম জলের নিচে যায়। সে দেখে যে নৌকার নিচে একটা বড় গর্ত তৈরি হয়েছে, যা নিশ্চয়ই কোনো বড় হাঙর করেছে। এই পরীক্ষা করে যখন টম ফিরে আসে তখন সে মারাত্মকভাবে আহত হয়। জুলিয়ান তার ক্ষতস্থানে সেলাই করে দেয়। টম তার পরিবারকে জানায় যে হাঙরে করা গর্তের জন্য তারা আর নৌকাকে নিয়ে সামনে এগাতে পারবে না। এখন তাদের কাছে একটাই উপায় ছিল, তা হলো কারো সাহায্য চাওয়া। কিন্তু সেখানে কোনো সিগন্যাল ছিল না। তাদের নৌকার কমিউনিকেশন কোনো সিগন্যাল ধরতে পারছিল না। এই কঠিন মুহূর্তে টম তাদের খাবার এবং পানির স্টক পরীক্ষা করে। তাদের কাছে মাত্র 4 দিনের জন্য পানীয় জল ছিল, আর কিছুই ছিল না। কিন্তু তারা এইভাবে স্বস্তি পেল যে তারা একটা শিপিং রুটে ছিল এবং কোনো না কোনো জাহাজ তাদের দেখে নেবে। তারা যখন এই কথা বলছিল তখনই বাইরে থেকে একটা বিকট শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে যে একটা বড় উল্কাপিণ্ড তাদের দিকে ছুটে আসছে। এটা তাদের জাহাজের সাথে ধাক্কা খেতে পারত। সেটা থেকে বাঁচতে টম দ্রুত তার নৌকার ইঞ্জিন চালু করে, কিন্তু সে জানতো যে এমন করলে তার নৌকা নষ্ট হয়ে যাবে। আর তাই হয়, তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর অন্য একটি উল্কাপিণ্ড তাদের দিকে এগিয়ে আসতে থাকে। নিজেদের বাঁচানোর জন্য তারা আর কিছুই করতে পারে না, তাই তারা নৌকার নিচের অংশে লাইফ জ্যাকেট পরে নেয়। এরপর তারা একটা প্রচণ্ড শব্দ শুনতে পায় এবং সবাই জ্ঞান হারায়। জ্ঞান ফিরে আসার পর তারা দেখে যে তারা বেঁচে আছে, যদিও তারা আঘাত পেয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এখন তাদের নৌকায় একটা বড় গর্ত থাকলেও তা দিয়ে জল ঢুকছে না। এই পুরো পরিবার যখন নৌকা থেকে বাইরে বেরিয়ে এসে দেখে তখন তারা দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তাদের নৌকার আশেপাশে মাটিতে অনেক মাছ পড়ে আছে আর তাদের নৌকাটা একটা পাথুরে পাহাড়ি এলাকার মধ্যে আছে, যেন তারা অন্য কোনো গ্রহে চলে এসেছে। এই জায়গাটা পুরোপুরি বদলে গেছে। যেখানে কাল রাত পর্যন্ত জল ছিল সেই জায়গাটা এখন উঁচু পাহাড় এবং গর্তের মতো দেখা যাচ্ছে। টম দ্রুত তার কম্পাস বের করে দিক দেখতে থাকে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই পৃথিবীর সাথে কিছু একটা হয়েছে। পৃথিবীর মেরুদণ্ডগুলো বদলে গেছে। উত্তর মেরুর জায়গায় দক্ষিণ মেরু চলে এসেছে আর দক্ষিণ মেরুর জায়গায় উত্তর মেরু চলে এসেছে। আর এই কারণে যেখানে আগে লোকালয় ছিল সেখানকার সব জল সমুদ্রে চলে গেছে আর সমুদ্রের জায়গায় এখন স্থলভূমি হয়ে গেছে। এই কথাটা জানার পর সবাই হতবাক হয়ে যায়। টম আরও একটা ভয়ঙ্কর কথা জানায় যে এই সব কিছুর মাঝে যারা স্থলভূমিতে বেঁচে ছিল তারা সবাই মারা গেছে। কেসি এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং নিজেকে কেবিনে বন্ধ করে নেয়। এরপর জুলিয়ান তাদের অবশিষ্ট খাবার সংগ্রহ করতে থাকে আর টম বার্থডে বেলুনগুলো বাতাসে উড়িয়ে দেয়, যাতে যদি কেউ বেঁচে থাকে তাহলে তাদের দেখতে পায়। এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তার আশা ছিল যে কোনো সাড়া আসবে না, কিন্তু অবাক করা বিষয় হলো সে সাড়া পায়। এই সাড়া তাকে একজন ক্যাপ্টেন দেয়, যে সমুদ্রে সরে যাওয়ার গল্পটা জানে, কারণ সেও টমের পরিবারের মতো তার সাবমেরিনে ছিল। ক্যাপ্টেন টমকে জানায় যে
পৃথিবী মেরুগুলো প্রায় 1 সপ্তাহের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ 1 সপ্তাহ পর সমুদ্রের জল আবার ফিরে আসবে। আর সেই সময় তার ঢেউগুলো খুবই বিপজ্জনক হবে। তাই ক্যাপ্টেন টমকে বলে যে তুমি কোনো উঁচু জায়গায় দেখে সেখানে চলে যাও, কারণ সেখানে তোমাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। এই কথা শুনে জুলিয়ান তাড়াতাড়ি তার সন্তানদের ব্যাগ গোছাতে বলে। টম ক্যাপ্টেনকে বলে, আপনার সাবমেরিনের ভিতরে বেঁচে থাকার সম্ভাবনা বেশি, তাহলে কি আপনি আমার সন্তানদের রাখতে পারবেন? ভাই, আমি এটা করতে চাই কিন্তু করতে পারছি না, কারণ আমার সাবমেরিনের ভিতরে আমার একজন সঙ্গী মারা গেছে আর এখানে মাত্র 2 জনেরই জায়গা আছে। আমি একজনকে রাখতে পারি কিন্তু একজনকে তো বাইরে থাকতে। টম তখন ক্যাপ্টেনকে অনুরোধ করে যে দয়া করে আপনি আমার 2 সন্তানকে যে কোনোভাবে রাখুন, এর বিনিময়ে আপনি যা বলবেন আমি আপনার জন্য করব। আর এই কারণে ক্যাপ্টেন তার কথা মেনে নেয়। এরপর টম সেই সাবমেরিনের অবস্থা অনুমান করে এবং তার স্ত্রীকে জানায় যে তারা মাত্র 2 দিনের মধ্যে সেখানে পৌঁছাতে পারবে, অর্থাৎ সমুদ্রের জল ফিরে আসার আগেই তারা তাদের সন্তানদের নিরাপদে সেখানে পৌঁছে দিতে পারবে। আর এইভাবে তাদের 2 সন্তানদের জীবন রক্ষা পাবে। পরের সকালে এই পুরো পরিবার তাদের যাত্রার জন্য তৈরি হয়। তখনই টম দেখে যে দূর থেকে একজন অদ্ভুত লোক তার কুকুরের সাথে এই দিকে আসছে। টম দেখে যে সেই লোকটা আহত, তাই সে তাকে সাহায্য করতে চায়। সে তাকে জলও দেয়। সেই লোকটা টমের জল পান করার পর তাকে ধন্যবাদ জানানোর বদলে তার উপরে হামলা করে। দূরে দাঁড়িয়ে জুলিয়ানও এই দৃশ্য দেখে। সেই লোকটা তার পাশে পড়ে থাকা ছুরি দিয়ে টমের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। জুলিয়ান তার স্বামীকে তো বাঁচাতে পারল না, কিন্তু দ্রুত সে নৌকার ভিতরে গিয়ে তার 2 সন্তানকে কেবিনের মধ্যে তালাবন্ধ করে দেয়। এরপর সে কেসিকে একটা ফ্লেয়ার গান দিয়ে বলে এটা তখন ব্যবহার করবে যখন খুব বেশি দরকার হবে। তারা যখন এই কথা বলছিল তখনই সেই লোকটা তাদের নৌকায় চলে আসে। তার হাত থেকে বাঁচতে জুলিয়ান ওয়াশরুমের মধ্যে চলে যায় এবং সেখানে এসে তার ক্ষতস্থানে সেলাই করতে শুরু করে। সেই খুনি তাদের নৌকা তল্লাশি করতে শুরু করে। যখন সে খাবার পায় তখন সে খেতে শুরু করে। দেখে মনে হচ্ছিল সে অনেকদিন ধরে ক্ষুধার্ত। খাবার খাওয়ার পর সে যখন জুলিয়ানকে খুঁজতে যায় তখন দেখে যে কেবিনটি খালি। আসলে জুলিয়ান নৌকার গর্ত দিয়ে বেরিয়ে এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু সেই লোকটার কুকুরটা জুলিয়ানকে দেখে ফেলে। আর তখন বাধ্য হয়ে জুলিয়ানকে কুকুরটাকে শান্ত করার জন্য তাকে মেরে ফেলতে হয়। আর সে নিজেও নৌকার নিচে লুকিয়ে পড়ে, যদিও সে খুনির হাতে ধরা পড়েনি। খুনি যখন তার কুকুরটাকে মরা অবস্থায় দেখে তখন সে বুঝতে পারে যে জুলিয়ান নৌকার বাইরে আছে। যখন সে তাকে ধরার জন্য নৌকা থেকে নিচে নেমে আসে তখন জুলিয়ান আবার নৌকার উপরে উঠে আসে এবং একটা ভাঙা কাঁচ দিয়ে একটা রাস্তা তৈরি করে আবার নৌকার ভিতরে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে জুলিয়ান আবার সেই লোকটার হাতে ধরা পড়ে যায়। সে তাকে চুল ধরে খুব মারে এবং নির্যাতন করে। সে জুলিয়ানের গলা টিপে ধরতে শুরু করে। জুলিয়ান কোনো মতে নিজেকে বাঁচানোর জন্য সেই খুনির সাথে লড়াই করতে শুরু করে। কেসি যে কেবিন থেকে এই সব দেখছিল তার মনে পড়ে যে এই গানটা ব্যবহার করা এখন ভালো সুযোগ। সে ফ্লেয়ার গান চালায়, এতে সেই লোকটার তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু তাদের নৌকা জ্বলতে শুরু করে। জুলিয়ান দ্রুত তার 2 সন্তানকে বাঁচানোর জন্য এই নৌকা থেকে বেরিয়ে যায়। নৌকা থেকে বেরোনোর সময় সেই খুনি আবার জুলিয়ানের উপর হামলা করে, কিন্তু এবার জুলিয়ান তাকে লাথি মেরে পেছনে ফেলে দেয়। বাইরে আসার পর কেসি এবং বেন তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদতে শুরু করে। তারা এমন কিছু আশা করেনি। বেন নিজেকে দোষী মনে করে যে যদি আমি সেই রঙিন বেলুনগুলো উপরে না ছাড়তাম তাহলে এই লোকটা সেগুলো দেখে এখানে আসতো না। এখানে জুলিয়ানও তার স্বামীর বুকে মুখ লুকিয়ে কাঁদছিল। তখন সে দেখে যে সেই খুনি তাদের জ্বলন্ত নৌকা থেকে বেরিয়ে এসেছে, তাই তাদের এখানে থাকা নিরাপদ না। তাই সে তার 2 সন্তানকে নিয়ে এখান থেকে পালায়। দৌড়াতে দৌড়াতে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা একটা পাহাড়ের পেছনে বিশ্রাম নেওয়ার জন্য থামে, কারণ তাদের মনে হয়েছিল যে হয়তো সেই খুনি তাদের পিছু ছেড়ে দিয়েছে। বেন এখানে কাঁদছিল। কেসি তাকে সাহস দিয়ে পান করার জন্য পরিষ্কার জল দেয়, কিন্তু বেন জল পান করতে অস্বীকার করে। তারা যখন এই সব কথা বলছিল তখন জুলিয়ান দেখে যে সেই খুনি এখনও তাদের পেছনে আছে। তাই এই 3 জন দূরত্ব খুনির হাত থেকে বাঁচার জন্য এখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু যখনই তারা পেছনে ফিরে দেখতো সেই খুনি তাদের পেছনেই থাকতো। তারা না থেমে অবিরাম দৌড়াতে থাকে এবং একটা জায়গায় পৌঁছায় যেখানে বিষাক্ত জল ছিল। যদিও এখান দিয়ে যাওয়ার সময় তাদের কিছু হতে পারত, তবুও জুলিয়ান তার সন্তানদেরকে এখান দিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এখান থেকে বেরিয়ে আসার সময় তাদের অবস্থা খারাপ হয়ে যায়। জুলিয়ান বুঝতে পারে যে বেন ডিহাইড্রেট হয়ে গেছে। তাদের কাছে জলের কিছু শেষ ফোঁটা ছিল যা তারা বেনকে দেয়, কিন্তু এত কম জলে কি আর হবে বেনের। এখন বেনের বোন কেসি সাহস হারিয়ে ফেলেছে। তার মনে হচ্ছিল না যে তারা এখানে বেঁচে থাকতে পারবে। সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছিল এবং তাদের 2 জনকেও এটাই করতে বলে, কিন্তু জুলিয়ান তাকে বলে চুপ করো এবং আমি যা বলছি তাই করো। আমরা এগিয়ে যাব এবং আমি জানি যে আমি তোমাদের বাঁচাতে পারবো। জুলিয়ানের কথায় তারা আবার চলতে শুরু করে। এগিয়ে যাওয়ার পর তারা একটা প্লেন দেখতে পায় যা হয়তো বহু বছর আগে ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল। তারা সেই প্লেনের ভেতরে লুকিয়ে পড়ে।
জুলিয়ান শেষবারের মতো তাদের পারিবারিক ছবিটা দেখে, যা তারা আগের রাতে তুলেছিল। এই ছবিটা দেখে সবাই টমের কথা মনে করছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল এবং তারা ক্লান্তও ছিল। কেসি এবং বেন ঘুমিয়ে পড়ছিল, কিন্তু জুলিয়ান অস্থির ছিল। সে প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় যে রাতের অন্ধকারেও সেই খুনি তাদের পিছু ছাড়েনি। খুনিও তাকে দেখে ফেলেছিল। এখানে জুলিয়ান ঘুমের অভিনয় করে, আর যখন খুনি তার কাছে আসে তখন সে তার উপর আক্রমণ করে। এবার জুলিয়ান খুবই রাগান্বিত ছিল। সে তার উপর এতগুলো হামলা করে, এতবার আঘাত করে যে তাকে মেরে ফেলে, আর অবশেষে এই বিপদ দূর হয়ে যায়। এবার জুলিয়ানও অস্থির ঘুমায়। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন দেখে যে খুনির শরীরটা খুব খারাপ অবস্থায় ছিল। এতে তারা অনুমান করে যে এই শূন্য সমুদ্রটা খুব বিপজ্জনক। এবার তাদের সেখানে পৌঁছাতে হবে যেখানে সেই ক্যাপ্টেনের সাবমেরিনটি ছিল। জুলিয়ান যখন তার মানচিত্র দেখছিল তখন বেন এর খুব বেশি তৃষ্ণা লাগে, তাই সে এগিয়ে গিয়ে কাছের একটা পুকুর থেকে জল পান করতে শুরু করে। যদিও জুলিয়ান তাকে এখান থেকে জল পান করতে বারণ করছিল, কারণ এই পুকুরের জল বিষাক্ত ছিল, কিন্তু বেন এত তৃষ্ণার্ত ছিল যে সে জুলিয়ানের কোনো কথা শোনেনি। আর জুলিয়ানকে তার মাথা ধরে জল থেকে বের করতে হয়। জল পান করার কারণে বেন অসুস্থ হয়ে পড়েছিল, তাই জুলিয়ান এবং কেসি সেখানে একটা আশ্রয় তৈরি করে। তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ জুলিয়ান কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে সে দেখে যে অনেকগুলো কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে। তাদের থেকে বাঁচার জন্য তারা দৌড়াতে শুরু করে। দূরে তারা একটা বড় জাহাজ দেখতে পায়। এটা একটা কার্গো জাহাজ ছিল, যার ভিতরে অনেকগুলো কন্টেনারও ছিল। এই কন্টেনারগুলোতে অনেক লোক আশ্রয় নিয়েছিল। এই তিনজনকে দেখে সেই সব লোক একটা কন্টেনারের ভিতরে গিয়ে নিজেদের তালাবদ্ধ করে নেয়। জুলিয়ান কন্টেনারের কাছে গিয়ে কাকুতি মিনতি করতে থাকে। সে দরজা খোলার জন্য ভিক্ষা চায়। কাকড়াদের একটা বড় ভয়ঙ্কর দল তাদের পেছনে ছিল। তাদের থেকে বাঁচার জন্য জুলিয়ান এবং তার দুই সন্তান কন্টেনারের উপরে উঠে যায়। জুলিয়ান যেই উপরে উঠে একটা কাকড়া তাকে কামড় দেয়, কিন্তু সে কোনো মতে সেটা সরিয়ে উপরে উঠে যায়। কেসি তার মায়ের ক্ষতস্থানটা স্কার্ফ দিয়ে বেঁধে দেয়, যার পরে সে অজ্ঞান হয়ে যায়। এরপর কেসি এবং বেন দেখে যে সেই কাকড়ারা কন্টেনারটাকে কেটে তার ভিতরে ঢুকে যায় এবং তার ভিতরে থাকা লোকগুলোর ওপর হামলা করে। সেই লোকগুলো তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এই কাঁকড়াগুলোকে মারার চেষ্টা করে, কিন্তু কাঁকড়ার সংখ্যা বেশি ছিল, তারা তাদের সামনে টিকতে পারে না। পরের দিন সকালে জুলিয়ানের জ্ঞান ফিরে আসে। সে দেখে যে তার দুই সন্তান এখানে নেই। সে খুব ভয় পেয়ে যায়, কারণ এই জায়গাটা এত বিপজ্জনক এবং জনশূন্য ছিল যে এখানে যে কেউ সহজেই মারা যেতে পারত। জুলিয়ান তাদের হারানোর ভয়ে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই দূর থেকে সে কেসি এবং বেনকে আসতে দেখে, যারা আসলে খাবার ও অস্ত্রের সন্ধানে গিয়েছিল। যাই হোক, এখন সেখানে কোনো কাকড়া ছিল না, কারণ তারা এগিয়ে গিয়েছিল। এটা দেখে জুলিয়ানের মনে শান্তি আসে। এরপর জুলিয়ান তার কাকড়ার কামড়ের ক্ষতস্থানটা ঠিক করে, আর বেন তার সংগ্রহ করা অস্ত্রগুলো সাজায়। এরপর জুলিয়ান সেই ক্যাপ্টেনদের সাথে যোগাযোগ করে। সে জানায় যে তার উপরে সামুদ্রিক প্রাণীরা হামলা করেছে এবং এখন সে খুব বেশি আহত, সে তাকে সাহায্য করতে পারবে না। একই সাথে সে জুলিয়ানকে এটাও জানায় যে এখন সমুদ্রের জল আবার তার জায়গায় ফিরে আসতে চলেছে, আর এই কারণে সামুদ্রিক প্রাণীরা আবার এখানে ফিরে এসেছে। এইদিকে এই লোকগুলো এটাও জানতো না যে সেই সাবমেরিনে যাওয়ার জন্য তাদের কোন দিকে যেতে হবে, কারণ এত ছোটাছুটির মাঝে তাদের মানচিত্রটাও কোথায় যেন পড়ে গিয়েছিল। তাই ক্যাপ্টেন তার ফ্লেয়ার গান দিয়ে আকাশে গুলি চালায়, আর বেন সেটা দেখে ফেলে। তারা এখন দ্রুত সাবমেরিনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু এখন সেখানে পৌঁছানো তাদের কাছে অসম্ভব মনে হতে লাগলো, কারণ সেখানে পৌঁছানোর জন্য তাদের একটা বিষাক্ত বর্জ্য পদার্থের মধ্যে দিয়ে যেতে হতো, যেখানে দিয়ে যাওয়ার সময় তারা অসুস্থ হয়ে যেতে পারত এবং তাদের জীবনও যেতে পারত। এখন কেসিরও তার মায়ের উপর সন্দেহ হতে লাগলো যে সে তাদের বাঁচাতে পারবে কিনা। তাই কেসি তার মায়ের সাথে তর্ক করতে শুরু করে, আর জুলিয়ান তার সন্তানদের বকা দিয়ে বলে, চলো এগিয়ে যাও। আর সেখান থেকে এগিয়ে যাওয়ার সময় তাদের ভাগ্য আরও একবার তাদের সাথে প্রতারণা করে। সেখানে ভূমিধস হতে শুরু করে, যেখানে জুলিয়ান যে সবার পিছনে ছিল তার সামনে একটা বড় পাথর পড়ে যায়। সে সেখানে আটকে যায়। কেসি তার মাকে ছাড়া এগিয়ে যেতে চায় না, কিন্তু সে তাকে কসম দেয় যে সে যে কোনো মূল্যে তার ভাইকে বাঁচাবে। আর এই কারণে কেসি তার ভাইকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে। যখন তারা সাবমেরিনে পৌঁছায় তখন সেখানে কাউকে পায় না। তারা জোরে জোরে সাবমেরিনের দরজায় আঘাত করতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে একজন ক্যাপ্টেন আসে, যে মারাত্মকভাবে আহত ছিল। ক্যাপ্টেন তাদের জানায় যে দেখো, এখন আমার বেঁচে থাকার সম্ভাবনা বেশি নেই, আর এই সাবমেরিনে তিনজন বসতে পারে। এই কথা শুনে কেসি দ্রুত পেছনে ফিরে তাকায়। জুলিয়ানের দিকে আবার সেই কাকড়ার দল আসতে শুরু করে। তখন সে তার বন্দুক দিয়ে তাদের সবাইকে গুলি করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে তার গুলি শেষ হয়ে যায়। এবার কোনো কাকড়া এসে তার উপর হামলা করার আগে কেসি উপর থেকে হাত দেয়, আর অবশেষে তার সাহায্যে জুলিয়ান এখান থেকে বেরিয়ে আসতে সফল হয়। আর
তারা দ্রুত দৌড়াতে দৌড়াতে সাবমেরিন পর্যন্ত চলে আসে। এখন তারা আর দেরি না করে সাবমেরিনের ভিতরে বসে যায়, আর সেই ভয়ঙ্কর কাঁকড়ার দলও তাদের পেছনে ছিল। আর তখনই একটা বড় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ তাদের দিকে আসতে থাকে, যেটা প্রায় 100 ফুট উঁচু ছিল। দেখতে ভয়ঙ্কর লাগছিল। সেই ঢেউটা প্রচন্ড জোরে তাদের সাবমেরিনে এসে আঘাত করে, যার কারণে তারা অজ্ঞান হয়ে যায়। জুলিয়ানের যখন জ্ঞান ফিরে তখন অবাক করার বিষয় ছিল যে তাদের সাবমেরিন জলের মধ্যে ছিল না, বরং সমুদ্রের সেই বড় ঢেউটা তাদের সাবমেরিনকে ভাসিয়ে একটা শহরে নিয়ে এসেছিল, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব মুছে গেছে। আর এই দৃশ্য দেখে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো এই সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এটি নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।